প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত, জয়ের উল্লাস আর হারের নীরবতা, মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন খবর তেমন গরমাগরম। ওয়েলকাম টু স্টার প্লে ওয়ার্ল্ড কাপ এডিশন। আপনাদের সাথে আছে আমি সারা মাহবুব। শুরুতেই শিরোনাম। কর্তোয়ার ইনজুরিতে কপাল পুড়ল বেলজিয়ামের, শেষ সময়ের গোলে সেমিফাইনালে স্পেন। রাতে নরওয়ের বিপক্ষে মাঠে নামছে ইংল্যান্ড, সকালে আর্জেন্টিনা সুইজারল্যান্ড পরীক্ষা। একটি সহজ বল, একটি ভুল, আর তাতেই শেষ হয়ে গেছে বেলজিয়ামের বিশ্বকাপ স্বপ্ন। থিবো কর্তোয়ার ইনজুরির পর বদলি গোলরক্ষক সেন্নে লামেনেসের ভুলের সুযোগ কাজে লাগিয়ে শেষ মুহূর্তের গোলে সেমিফাইনালে টিকিট কেটেছে লা রোহারা, আর চোখের জলে বিদায় নিতে হয়েছে বেলজিয়ামকে। সহজ বল হাতে ধরে রাখতে পারলেন না সেন্নে লামেন্স। সর্বনাশ হয়ে গেল বেলজিয়ামের। টিভি ক্যামেরার ফোকাস তখন থিবো কর্তোয়ার দিকে। ফ্যাকাশে মুখখানায় বলে দিচ্ছিল তার অসহায়ত্বের গল্প। লামেন্সের জায়গায় তিনি থাকলে হয়তো রক্ষা পেত বেলজিয়াম। ম্যাচের ৭১ মিনিটে আঘাত পেয়ে মাঠ ছাড়েন কর্তোয়া। তার জায়গায় গোলপোস্ট সামলানোর দায়িত্ব পান লামেন্স। ম্যাচ তখন ১-১ সমতায়। ৩৪ বছর বয়সের ভার আর চোখের জল যেন বলেই দিচ্ছিল এটি হতে পারে বিশ্বকাপে তার শেষ ম্যাচ। দায়িত্বটা ঠিকমতো সামলাতে পারেননি সেন্নে লামেন্স। কুবার্সির সহজ শট তালুবন্দি করতে ব্যর্থ হলে ফিরতি বলে জয়সূচক গোল আদায় করেন মিকেল মেরিনো। তাই তো নিজেকে হয়তো অসহায় মনে হচ্ছিল রিয়াল মাদ্রিদ তারকার। ম্যাচের শুরু থেকেই বল দখলে কিংবা আক্রমণে সব দিক থেকেই এগিয়ে ছিল স্পেন। ৩০ মিনিটে এগিয়ে যায় লা রোহারা। বক্সের মাঝখান থেকে ডান পায়ের জোরালো শটে বল জালে জড়ান ফাবিয়ান রুইজ। সমতায় ফিরতে খুব বেশি সময় নেয়নি বেলজিয়াম। ম্যাচের ৪১ মিনিটে বক্সের মাঝখান থেকে দুর্দান্ত হেডে জাল খুঁজে নেন শার্ল দে কেতেলারে। ভাঙে বিশ্বকাপে উনাই সিমনের ৬৫০ মিনিটের ক্লিনশিট। ১-১ সমতায় বিরতিতে যায় দুদল। দ্বিতীয়ার্ধে স্পেন আক্রমণের ধার বাড়ালেও রক্ষণে ভালোই প্রাচীর গড়েছিল বেলজিয়াম। যখন মনে হচ্ছিল অতিরিক্ত ৩০ মিনিটে গড়াবে খেলা, তখন বেলজিয়াম গোলরক্ষকের ছোট্ট একটা ভুল বিশ্বকাপ স্বপ্ন ভেঙে চুরমার। ২-১ ব্যবধানে জয়ে সেমিফাইনালে উঠেছে স্পেন। মঙ্গলবার রাতে তাদের প্রতিপক্ষ শক্তিশালী ফ্রান্স। কেএম সনি, স্টার প্লে। অ্যালেক্স বায়ানার ক্ষেত্রে যে নিয়মে হ্যান্ডবল ধরা হয়েছিল আর্জেন্টাইন মিডফিল্ডারের ক্ষেত্রে তা এড়িয়ে গেছেন রেফারি। বেলজিয়ামের বিপক্ষে স্পেনের ম্যাচে বায়ানার হ্যান্ডবল আর আর্জেন্টিনা ও জর্ডান ম্যাচে লো সেলসোর হ্যান্ডবলের বিশ্লেষণ করেছেন ইয়াসির আরাফাত সবুজ। বিশ্বকাপে হাত দিয়ে বল নিয়ন্ত্রণে নেয়ার দুটি দৃশ্য, একটি বেলজিয়ামের বিপক্ষে স্পেন ফরওয়ার্ড অ্যালেক্স বায়ানার, অন্যটি জর্ডানের বিপক্ষে আর্জেন্টাইন মিডফিল্ডার জিওভানি লো সেলসোর। বায়ানার ক্ষেত্রে রেফারি হ্যান্ডবলের সংকেত দিয়েছিলেন, যদিও তিনি আক্রমণে উঠতে গিয়ে বলের দিকে হাত বাড়িয়েছিলেন। তবে লো সেলসো ছিলেন জর্ডানের ডি বক্সে। রিয়াল বেতিস তারকার হ্যান্ডবল ধরলে একটা পেনাল্টি পেত জর্ডান। বলের দিক পরিবর্তন বা নিয়ন্ত্রণ নিতে ইচ্ছাকৃতভাবে হাত বাড়ালে বা হাত আড়াআড়ি অবস্থানে রাখলে হ্যান্ড বলের নির্দেশ দেওয়া হয়। সেই নিয়ম অনুযায়ী বায়ানার হ্যান্ডবল ধরা হয়েছে, কিন্তু লো সেলসোর ক্ষেত্রে যেন রেফারির আলাদা নিয়ম প্রযোজ্য হয়েছে। চলমান বিশ্বকাপে সবচেয়ে বেশি প্রশ্ন উঠছে রেফারিং নিয়ে। বিশ্বকাপের ধারাভাষ্যকার ও যুক্তরাষ্ট্রের সাবেক ফরওয়ার্ড ক্লিন্ট ডেমসি বলেছিলেন, মাঠের খেলা নিয়ে কথা বলার বদলে আমাদের রেফারিদের নিয়েই বেশি কথা বলতে হচ্ছে, কারণ প্রতি ম্যাচেই হচ্ছে রেফারিং বিতর্ক। স্পেন ও বেলজিয়ামের ম্যাচটিতে আরও দুইবার ডি বক্সে বল হাতে লাগার ঘটনা ঘটে, তবে দুইবারই হাত ছিল ন্যাচারাল পজিশনে, তাই স্বাভাবিকভাবেই সেখানে হ্যান্ডবল কল করা হয়নি। রাউন্ড অফ 16-এর ম্যাচটিতে বেলজিয়ামের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে স্পেন। ফাইনালে ওঠার লড়াইয়ে দেলা ফুয়েন্তের দল প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ফ্রান্সকে। ইয়াসির আরাফাত সবুজ, স্টার প্লে। নিজ দল বেলজিয়ামের বিদায়ের পরপরই বিশ্ব ফুটবলের অন্যতম সেরা গোলরক্ষক থিবো কর্তোয়া জানিয়ে দিয়েছেন নিজের ভবিষ্যৎবাণী। তার মতে এই বিশ্বকাপের ট্রফি আর্জেন্টিনা না, জিতবে ফ্রান্স নয়তো স্পেন। রিয়াল গোলকিপারের এই মন্তব্যের জবাবে আর্জেন্টাইন সেন্টার ব্যাক রোমেরো অবশ্য বললেন, এসব কথায় কান দেয় না আর্জেন্টিনা।
স্পেনের কাছে হেরে এই দলটারই গুণগান করলেন বেলজিয়াম গোলকিপার থিবো কর্তুয়া। রিয়াল মাদ্রিদের অভিজ্ঞ এই গোলকিপারের কাছে ম্যাচ শেষে জানতে চাওয়া হয় স্পেন দলের পারফরম্যান্স কেমন সেটা। উত্তরে তিনি নিজের ভবিষ্যৎবাণীটাই জানিয়ে দিলেন। তারা অবশ্যই বিশ্বকাপ জিততে পারে, কারণ তাদের অনেক বিশ্বাস আছে এবং দলটাও দুর্দান্ত। আমার মনে হয় ফ্রান্স স্পেন সেমিফাইনালের বিজয়ী হবে বিশ্ব চ্যাম্পিয়ন। ম্যাচের ৭০ মিনিটে কর্তুয়া ইনজুরিতে গোলপোস্ট ছেড়ে যাবার পরই ম্যাচের উইনিং গোলটা করে স্পেন। এর আগে এই অভিজ্ঞ গোলকিপারকে ফাঁকি দিয়ে স্পেন ১ গোল করতে পারলেও ৪টা সেভ দিয়ে বেলজিয়ামকে ঠিকই ম্যাচে রেখেছিলেন তিনি। অন্যদিকে আর্জেন্টিনাকে ট্রফির দাবিদার না মেনে কর্তুয়ার এমন বক্তব্য কানে পৌঁছেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের। তবে এই মন্তব্যকে গুরুত্ব দিতে রাজি নন রোমেরো। আমরা সুইজারল্যান্ড ম্যাচ নিয়ে ভাবছি, ম্যাচটি কঠিন হবে। কোন খেলোয়াড় কি ভাবছে সেদিকে আমরা কান দিই না। সবারই নিজস্ব মতামত ও ভাবনার ধরন আছে, কিন্তু আমাদের মনোযোগ শুধুই সামনের ম্যাচে। ১৫ জুলাই সেমিফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স আর স্পেন। থিবো কর্তুয়ার প্রেডিকশন যদি ঠিক হয়, তবে ইউরোপের এই দুই জায়ান্টের ক্ল্যাশটাই হতে যাচ্ছে ফাইনালের আগে আসল ফাইনাল। সার মাহবুব, স্টার প্লে। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে এবার মুখোমুখি দুই ভিন্ন দর্শনের ফুটবল। একদিকে এর্লিং হালান্ডের বিস্ফোরক নরওয়ে, অন্যদিকে হ্যারি কেইনের নেতৃত্বে বাস্তববাদী ইংল্যান্ড। দুজনই গোল্ডেন বুটের দৌড়ে, দুজনই দলের আক্রমণের মূল ভরসা। কিন্তু সেমিফাইনালে যাবেন একজনই। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে রাত ৩টার লড়াইয়ে থামবে এক দলের স্বপ্নযাত্রা। তানজিম ঐশীর ম্যাচ প্রিভিউ। বিশ্বকাপে গোলের গন্ধ পেলেই যেন বদলে যান এর্লিং হল্যান্ড, আর বড় ম্যাচে গোল করাই যেন হ্যারি কেইনের অভ্যেস। একজন শক্তি আর গতির প্রতীক, অন্যজন অভিজ্ঞতা আর নিখুঁত ফিনিশিংয়ের। তবে মায়ামির কোয়ার্টার ফাইনালে থেমে যাবে একজনের বিশ্বকাপ যাত্রা। ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে ইতিহাস গড়েছে নরওয়ে। প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠে আত্মবিশ্বাসের টইটুম্বুর স্টোল সোলবাকেনের দল। সেই ম্যাচে ২ গোল করেছেন হল্যান্ড। বিশ্বকাপে এখন পর্যন্ত ৭ গোল, গোল্ডেন বুটের লড়াইয়েও শীর্ষে থাকা অন্যতম নাম। অন্যদিকে ইংল্যান্ড শেষ ১৬তে স্বাগতিক মেক্সিকোকে ৩-২ গোলে হারিয়ে কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এসেছে। মাত্র ৩৩% বল দখলে রেখেও দুর্দান্ত কাউন্টার অ্যাটাক আর গোছালো রক্ষণে ম্যাচ জিতেছে থ্রি লায়ন্স। জুড বেলিংহামের জোড়া গোলের সঙ্গে হ্যারি কেইনের পেনাল্টি। টুখেলের পরিকল্পনা যে বাস্তবমুখী সেটা প্রমাণ মিলেছে আগের ম্যাচেই। কৌশলগত দিক থেকে দুই দলের দর্শন একেবারেই আলাদা। মার্টিন ওডেগার্ড মাঝমাঠ থেকে আক্রমণের ছন্দ তৈরি করেন, সান্ডার বারেগার ভারসাম্য রক্ষা করেন, আর সামনে হল্যান্ডকে ঘিরেই আবর্তিত হয় পুরো আক্রমণ ভাগ। দুই উইঙ্গার ভেতরে ঢুকে খেলার কারণে এই ফরওয়ার্ড প্রায়ই বক্সে একাধিক সুযোগ পান। আবার বল দখলের চেয়ে ট্রানজিশন ফুটবলেই বেশি জোর দিচ্ছে থমাস টুখেলের দল। বেলিংহামের বক্স টু বক্স দৌড়, সাকার গতি আর অ্যান্থনি গর্ডনের সরাসরি আক্রমণ, সব মিলিয়ে কাউন্টার অ্যাটাকে ভীষণ কার্যকর ইংল্যান্ড। আর সামনে কেইন শুধু গোলই করেন না, মাঝমাঠে নেমে খেলার গতিও তৈরি করেন। তবে দুই দলেরই কিছু সমস্যা রয়েছে। ইংল্যান্ড শিবিরে লাল কার্ডের কারণে নিষেধাজ্ঞা আর ইনজুরির হানা জেঁকে বসেছে। মার্ক গেহি আর ডেক্লাইন রাইসের ফিটনেস নিয়েও শেষ মুহূর্ত পর্যন্ত আছে শঙ্কা। অন্যদিকে নরওয়ের জন্য সুখবর, ব্রাজিল ম্যাচে চোট পাওয়া লেফট ব্যাক ডেভিড মোলার অনুশীলনে ফিরেছেন। ফলে সোলবাকেনের হাতে রয়েছে প্রায় পূর্ণ শক্তির স্কোয়াড। পরিসংখ্যান অবশ্য ইংল্যান্ডের পক্ষে কথা বলছে। বিশ্বকাপে কোনো ইউরোপীয় দলের বিপক্ষে কখনোই জিততে পারেনি নরওয়ে। ইংল্যান্ডের বিপক্ষে সবশেষ ৪ দেখায়ও গোল করতে পারেনি তারা। দুই দলের শেষ দেখা ২০১৪ সালের প্রীতি ম্যাচে, যেখানে ওয়েন রুনির একমাত্র গোলে জিতেছিল ইংল্যান্ড। তবে বর্তমান নরওয়ে অতীতের নরওয়ে নয়, তাই সব মিলিয়ে ম্যাচটা হতে পারে ২ নাম্বার 9, ২ ভিন্ন কৌশল আর ২ ভিন্ন মানসিকতার লড়াই। একদিকে হল্যান্ডের বিস্ফোরণ, অন্যদিকে কেইনের অভিজ্ঞতা। তানজিম ঐশী, স্টার প্লে। এক ম্যাচে কাবো ভার্দে, আরেক ম্যাচে ইজিপ্ট, দুই দলের মুখোমুখি হয়েই খাদের কিনারায় দাঁড়িয়েছিল আর্জেন্টিনা, কিন্তু প্রতিবারই ফিরে এসেছে চ্যাম্পিয়নের মতো। এবার সামনে সুইজারল্যান্ড। দলটা হয়তো তারকায় ভরা নয়, কিন্তু এখন পর্যন্ত পুরো বিশ্বকাপে ১ সেকেন্ডের জন্য পিছিয়ে পড়েনি তারা। তাহলে কি এবার সত্যি কঠিন পরীক্ষায় পড়তে যাচ্ছে মেসির আর্জেন্টিনা?
জন্মশহর রোজারিওতে এখন কেবলই বিশ্বকাপ জয়ী অধিনায়ক মেসি বন্দনা। তবে মেসি জানেন চ্যাম্পিয়ন হওয়া কঠিন, কিন্তু চ্যাম্পিয়ন হয়ে সেই মুকুট ধরে রাখা আরও কঠিন। আর্জেন্টিনা ঠিক সেই পথেই হাঁটছে, তবে এখন পর্যন্ত তাদের যাত্রাটা মোটেও মসৃণ নয়। কাবো ভার্দে আর ইজিপ্টের বিপক্ষে ম্যাচ তাদের বাস্তবতা দেখিয়েছে। এবার মিশন সুইজারল্যান্ড। অবশ্য এই মুহূর্তে আর্জেন্টিনার সবচেয়ে বড় শক্তি সংকট থেকে ফিরে আসার মানসিকতা। সালাদের বিপক্ষে ৭৯ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে থেকেও ম্যাচে ফিরেছে আলবিসেলেস্তেরা। অনেকে ফিফার সহায়তা বললেও এটা কেবল ভাগ্যের জয় নয়। স্কালোনির দল গত কয়েক বছর ধরেই প্রমাণ করেছে ম্যাচের নিয়ন্ত্রণ হারালেও তারা মানসিকভাবে ভেঙে পড়ে না। প্রয়োজন হলে লং বল, দ্রুত কাউন্টার কিংবা মাঝমাঠে পজিশন বদল করে খেলার ধরন পাল্টে ফেলতে পারে। টানা ১২ জয়ের ধারায় থাকা আর্জেন্টিনা বিশ্বকাপের শেষ ১১ ম্যাচে অপরাজিত। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ১১ ম্যাচের প্রতিটাতেই তারা অন্তত ২টা করে গোল দিয়েছে, অর্থাৎ গোল বের করার উপায় তাদের একাধিক। দলটার ধারাবাহিক সাফল্যের অন্যতম কারিগর অবশ্যই লিওনেল মেসি। ৮ গোল করে এখনও গোল্ডেন বুট দৌড়ে এগিয়ে আছেন। তবে এই আর্জেন্টিনার বড় শক্তি হলো পুরো আক্রমণ ভাগ এখন আর মেসি নির্ভর নয়। এনজো ফার্নান্দেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালেস্টার, রদ্রিগো ডি পলরা নিজ নিজ দায়িত্ব পালন করছেন। লাউতারো মার্টিনেজ কিংবা হুলিয়ান আলভারেজ যেই খেলুক না কেন, দুইজনই ডিফেন্ডারদের ব্যস্ত রাখছেন। ফলে মেসি নিচে নেমে খেলার স্বাধীনতা পাচ্ছেন। উল্টো দিকে সুইজারল্যান্ডের সবচেয়ে বড় শক্তি তাদের সংগঠিত রক্ষণ। মুরাত ইয়াকিনের দল পুরো টুর্নামেন্টে এখন পর্যন্ত একবারও পিছিয়ে পড়েনি। এটা কাকতালীয় নয়। সুইসরা সাধারণত ৪-৩-৩ কিংবা ৪-১-৪-১ ফরমেশনে রক্ষণকে খুব কম্প্যাক্ট রাখে। মাঝমাঠে গ্রানিট জাকা আর রেমো ফ্রয়লার প্রতিপক্ষের পাসিং লেন বন্ধ করেন। দুই সেন্টার ব্যাক ম্যানুয়েল আকানজি আর নিকো এলভাদি খুব কম ভুল করেন। বল হারানোর পর দ্রুতই সবাই নিজেদের অর্ধে ফিরে আসে। ফলে প্রতিপক্ষের জন্য মাঝখান দিয়ে সুযোগ তৈরি করা কঠিন হয়ে পড়ে। কোথায় ম্যাচের ভাগ্য নির্ধারণ হতে পারে? মেসিকে সুইচ ডিফেন্ডারদের আটকে রাখা, দলের অধিনায়ক আর ডিফেন্সিভ মিডফিল্ডার গ্রানিট জাকার পাসিং বনাম আর্জেন্টিনার প্রেসিং, আর সেট পিসে বিপজ্জনক সুইজারল্যান্ডকে বাড়তি সুবিধা আদায় করতে না দেয়া। পাশাপাশি আকানজি, এলভেদি আর এমবোলার উচ্চতা আর্জেন্টিনার জন্য বাড়তি সতর্কতার কারণ। ইতিহাস অবশ্য আর্জেন্টিনার পক্ষেই কথা বলে। দুই দলের আগে ৭ দেখায় একবারও জিততে পারেনি সুইজারল্যান্ড। বিশ্বকাপে ১৯৬৬ আর ২০১৪ দুইবারই জিতেছে আর্জেন্টিনা। তবে বর্তমান সুইস দল আগের যে কোনো সময়ের তুলনায় বেশি সংগঠিত আর রক্ষণে অনেক বেশি আত্মবিশ্বাসী। ম্যাচটাকে যত দীর্ঘ করা যাবে সুইজারল্যান্ডের সম্ভাবনা তত বাড়বে। তারা চাইবে আর্জেন্টিনার আক্রমণকে ধীর করে টাইব্রেকারের দিকে নিয়ে যেতে। তানজিম মসিম, স্টার প্লে। সহজাত প্লেইং স্টাইল প্লে মেকার রোল, কিন্তু এবারের বিশ্বকাপে তাকালে দেখা যায় ফরওয়ার্ড, উইং, মিডফিল্ড, অনেক সময় ডিফেন্সিভ মিডফিল্ডেও খেলছেন লিওনেল মেসি। এবারে আর্জেন্টিনাকে বলা হচ্ছে মেসি স্ট্র্যাটেজি টিম। তাই তো মেসিকে আটকানোই হবে সুইজারল্যান্ডের কোচের মূল মন্ত্র। একজন লিওনেল মেসি, তিনি কোথায় নেই? মাঝমাঠ, আক্রমণ ভাগ, প্লেমেকার, উইঙ্গার, মাঝে মাঝে ডিফেন্সিভ মিডফিল্ডার। তাই তো ২০২৬ বিশ্বকাপে ৩৯ বছর বয়সী লিওনেল মেসিকে শুধু একজন ফরওয়ার্ড হিসেবে দেখলে ভুল হবে। টুর্নামেন্ট জুড়ে তিনি এমন এক ফ্রি রোলে খেলছেন যেখানে সব ভূমিকাতেই নিজেকে মানিয়ে নিচ্ছেন। মাঝমাঠের পরিচালক মেসি প্রায়ই মাঝমাঠে নেমে এসে বল গ্রহণ করছেন, খেলার গতি নিয়ন্ত্রণ করছেন এবং প্রতিপক্ষের প্রেস ভাঙছেন। তিনি শুধু শেষ পাসই দিচ্ছেন না, কখন আক্রমণ ধীর হবে, কখন আরও দ্রুত হবে সেটিও ঠিক করে দিচ্ছেন। আর্জেন্টিনার বিল্ড আপের বড় অংশ তার পা দিয়েই শুরু হয়েছে। প্লেমেকার হিসেবে সৃজনশীলতা, বিশ্লেষকদের মতে এই বিশ্বকাপে মেসি আর্জেন্টিনার প্রধান সুযোগ সৃষ্টিকারী। কাবো ভার্দের বিপক্ষে ম্যাচে তিনি শুধু গোল করেননি, কর্নার ও সেট পিস থেকে একাধিক গোলের ভিত্তি গড়ে দেন। আক্রমণের প্রায় প্রতিটি বিপজ্জনক মুভেই ছিল তার ছোঁয়া। ফরওয়ার্ড হিসেবে গোলের দায়িত্ব, গোল করার ক্ষেত্রেও মেসি দলের সবচেয়ে বড় ভরসা। টুর্নামেন্টের শুরু থেকেই তিনি ধারাবাহিকভাবে গোল করে যাচ্ছেন এবং নকআউট পর্বে সেই ধারাবাহিকতা ধরে রেখেছেন। কাবো ভার্দে ও মিশরের বিপক্ষে কঠিন ম্যাচে তিনি আর্জেন্টিনাকে ম্যাচে ফিরিয়ে আনেন। ৮ গোল করে কিলিয়ান এমবাপ্পের সাথে যৌথ সর্বোচ্চ গোলের মালিকও তিনি। উইঙ্গারের মতো বিস্তার তৈরি, অনেক সময় ডান প্রান্তে সরে গিয়ে প্রতিপক্ষের ফুলব্যাককে টেনে বের করে দিচ্ছেন, আবার কখনো
ভেতরে ঢুকে জায়গা তৈরি করছেন সতীর্থদের জন্য। ফলে আর্জেন্টিনার আক্রমণের বাড়তি প্রস্থ ও বৈচিত্র্য এসেছে, যার প্রতিপক্ষের রক্ষণকে বিভ্রান্ত করেছে। এটি তার দীর্ঘ ক্যারিয়ারের পরিচিত বৈশিষ্ট্য, যা এই বিশ্বকাপেও স্পষ্ট। মিশরের বিপক্ষে নেতৃত্বের অনন্য উদাহরণ। রাউন্ড অফ 16-এ 2-0 গোলে পিছিয়ে থেকেও মেসি হাল ছাড়েননি। তিনি বারবার বল চেয়েছেন, আক্রমণ সাজিয়েছেন, গোল করে দলকে ম্যাচে ফিরিয়েছেন এবং শেষ পর্যন্ত আর্জেন্টিনা অবিশ্বাস্যভাবে 3-2 ব্যবধানে জয় পেয়েছে। সাবেক তারকা ও বিশ্লেষকরা এই পারফরম্যান্সকে নেতৃত্ব, মানসিক দৃঢ়তা এবং ফুটবল বুদ্ধিমত্তার অসাধারণ উদাহরণ হিসেবে উল্লেখ করছেন। আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে মেসি ফলস 9 হিসেবে খেলেন। মাঝমাঠে নেমে এসে 2 সেন্টার ব্যাককে টেনে বের করে হুলিয়ান আলভারেজ ও থিয়াগো আলমাদার দৌড়ের সুযোগ করে দেন। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে মেসি আরও গভীরে খেলেন। অনেক সময় তাকে ডিপল ও এনজো ফার্নান্দেজের পাশে দাঁড়িয়ে বিল্ড আপ করতে দেখা যায়। প্রতিপক্ষের প্রেস ভাঙতে ছোট ছোট পাস খেলেন এবং ডান দিকে মলিনাকে বারবার ইশারা করে সামনে উঠতে বলেন। বিশ্লেষকদের মতে এই ম্যাচে মেসি মূলত টেম্পো কন্ট্রোলার ছিলেন। জর্ডানের বিপক্ষে মেসি উইং ও হাফ স্পেসে বেশি সময় কাটান। তিনি ডান দিক থেকে ভেতরে ঢুকে একাধিক থ্রু পাস দেন। বেশ কয়েকবার দেখা যায় বল পাওয়ার আগেই তিনি হাত দিয়ে সতীর্থদের অবস্থান ঠিক করে দিচ্ছেন। কে সামনে যাবে, কে পেছনে থাকবে, এসব মুভ থেকেই আর্জেন্টিনা একাধিক বড় সুযোগ তৈরি করেন। অনেক বিশ্লেষক 2026 সালের আর্জেন্টিনাকে মেসি স্ট্র্যাটেজি দল হিসেবে আখ্যা দিচ্ছেন। অর্থাৎ দলের আক্রমণ, গতি, পজিশনিং এবং সিদ্ধান্ত গ্রহণ সবকিছুর কেন্দ্রবিন্দুতেই রয়েছেন লিওনেল মেসি। মেসি এভরিহোয়ার। মামুনুর রশিদ, স্টার প্লে। কিলিয়ান এমবাপ্পে নাকি লিওনেল মেসি? ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাপিয়ে এখন আলোচনায় কে সর্বকালের সর্বসেরা ফুটবলার। চলতি বিশ্বকাপে লিওর সঙ্গে পাল্লা দিয়ে গোল করছেন এমবাপ্পে। এমনকি 20 ম্যাচ খেলে 20 গোল দিয়ে বিশ্বমঞ্চে টপ স্কোরারের তালিকায় ধুয়ে আছেন এই ফরাসি স্ট্রাইকার। মোটে 27 বছর বয়সে বিশ্বকাপ নেশনস লিগ জয়ী এমবাপ্পে বয়সের বিচারে ছাড়িয়ে গেছেন মেসি রোনালদোকেও। বাকিটা মাহবুব রিমনের এক্সপ্লেইনারে। ম্যারাডোনার তর্ক পেরিয়ে ক্রিস্টিয়ানো রোনালদো নাকি লিওনেল মেসি সর্বকালের সর্বসেরা ফুটবলার কে, সে বিতর্কেও চাউর ছিল গেল 1.5 দশকের বেশি। তবে কাতার বিশ্বকাপ জিতে সব আলোচনায় যেন থামিয়ে দিয়েছিলেন লিও। চলতি বিশ্বকাপে তার ফর্ম অতি মানবীয়। তাকে সর্বকালের সর্বসেরা ফুটবলারের তকমা দিচ্ছেন অনেকেই। তবে থামুন, একটু কি তাড়াহুড়ো হয়ে যাচ্ছে এই চিত্রনাট্যে নয়া এন্ট্রি কিলিয়ান এমবাপ্পের? ফরাসি সৌরভ ছড়িয়ে এই মাদ্রিদ সুপারস্টার যা করেছেন, যা করছেন, সেই কীর্তি নেই আর কারোই, এমনকি মেসিরও না। সর্বকালের সর্বসেরা হওয়ার জন্য জেতা চাই বিশ্বকাপ। কিলিয়ান এমবাপ্পে যা করে দেখিয়েছেন 2018 সালেই, যে বিশ্বকাপে তিনি জিতেছিলেন ফিফা ইয়াং প্লেয়ার অ্যাওয়ার্ড। তবে সময়ের সঙ্গে সঙ্গে এমবাপ্পে এখন অনেক পরিণত। ঝুলিতে আছে টানা 2 বিশ্বকাপ ফাইনাল খেলার অভিজ্ঞতা, তৃতীয়টা এখন শ্বাস দূরত্বে। 2টো বিশ্বকাপ ফাইনাল খেলেছেন লিওনেল মেসিও, দুজনেই জিতেছেন একটা করে বিশ্বকাপ। এমবাপ্পের ঝুলিতে আছে একটা গোল্ডেন বুটও। বিশ্বমঞ্চে জিতেছেন দ্বিতীয় সর্বোচ্চ 17টা ম্যাচ। 3 বিশ্বকাপ মিলিয়ে 20 ম্যাচে করেছেন 20টা গোল, 5টা অ্যাসিস্টও আছে তার। 6 বিশ্বকাপ খেলা মেসির 21 গোল করতে লেগেছে 31 ম্যাচ। এখানেই শেষ নয়, এমবাপ্পেকে বলা হয় নকআউটের অবিসংবাদিত রাজা, যেখানে তার গোলের সংখ্যা 12, যা ফুটবল ইতিহাসের সর্বোচ্চ। এর মধ্যে আবার ফাইনালে 4 গোল, যে কীর্তি নেই আর কারো। বিশ্বকাপের ইতিহাসে এখন পর্যন্ত অন্তত একটি ম্যাচ খেলেছেন 7,295 জন ফুটবলার। তাদের মধ্যে 9 জন এক আসরে করেছেন 8 বার তার চাইতে বেশি গোল। তবে টানা 2 বিশ্বকাপে 8 গোল করা একমাত্র ফুটবলার ওই কিলিয়ান এমবাপ্পেই। ফ্রান্সের জার্সিতে মোটে 9 বছরের ক্যারিয়ারে কিলিয়ান এখন দেশটির অল টাইম টপ স্কোরার। 64 গোল নিয়ে পেছনে ফেলেছেন অলিভার জিরুদকে। বলাই বাহুল্য, ক্রিস্টিয়ানো মেসিদের মতো লম্বা ক্যারিয়ারে তিনি নিশ্চিতরূপেই ছাড়িয়ে যাবেন সবাইকে। লিওনেল মেসি যেখানে 2 বার জিতেছেন কোপা আমেরিকা, একবার ফিনালিসিমিয়া, সেখানে এমবাপ্পে একবার নেশনস লিগ জিতলেও কখনোই খেলতে পারেননি ইউরোর ফাইনাল। তবে বয়স তো মোটে 27। এই বয়সে পারফরমেন্স কিংবা গোলের সংখ্যায় মেসির চাইতে ঢের এগিয়ে কিলিয়ান এমবাপ্পে। আবারও সেই শুরুর আলোচনায় ফেরা যাক, সর্বকালের সর্বসেরা ফুটবলার কি তবে কিলিয়ান এমবাপ্পে? তবে জাতীয় দলের জার্সিতে যতটা সফল তিনি, সেই তুলনায় কিছুটা ম্লান। ক্লাব জার্সিতে নেই কোনো ব্যালোদর, জিততে পারেননি চ্যাম্পিয়ন্স লিগের কোনো শিরোপাও, এমনকি রিয়াল মাদ্রিদের হয়ে নেই লা লিগা।
ক্লাব বিশ্বকাপের শিরোপা তো সেই দূরের বাতিঘর। তবে সর্বকালের সর্বসেরার বিতর্কে মেসির সঙ্গে এমবাপ্পের তুলনা আরও জমবে যদি তিনি এবার জিততে পারেন বিশ্বকাপের শিরোপা। সে সঙ্গে দুজনার যদি দেখা হয়ে যায় ফাইনালে, তবে সমর্থকদের রোমাঞ্চ বাড়বে বহু গুণে। সব মিলিয়ে তাই ক্রিস্টিয়ানো, নেইমার কিংবা লিওনেলের অনুপস্থিতিতে এমবাপ্পেরাই বয়ে নিয়ে যাবেন ফুটবলের ব্যাটন, জমিয়ে তুলবেন আলোচনা। সর্বকালের সর্বসেরা কে? মাহবুব রিমন, স্টার প্লে। আর্জেন্টিনার খেলা কি আগের মতো ছন্দময় নেই? লিওনেল স্কালোনির সেন্ট্রাল ওভারলোড কি এখন প্রতিপক্ষের কাছে ধরা পড়ে গেছে? প্রতিপক্ষ কিভাবে মাঠ বন্ধ করে দিচ্ছে? তারপরও শেষ মুহূর্তে কোন জাদুতে ম্যাচ আর্জেন্টিনার দিকে ঘুরছে? সুইজারল্যান্ডের বাধা কি মেসির দল টপকে যেতে পারবে? রহমান পেয়ারের এক্সপ্লেইনার। আর্জেন্টিনা জিতছে কিন্তু মন ভরাতে পারছে না। টুর্নামেন্টের অন্যতম ফেভারিট হিসেবে এসে তারা প্রতিটা ম্যাচে জিতেছে ঠিকই, কিন্তু মাঠের লড়াইয়ে ঘাম ছুটে যাচ্ছে আলবিসেলেস্তেদের। মিডফিল্ডে এক ঝাঁক টেকনিক্যাল জাদুকর নিয়েও কেন খাবি খাচ্ছে বিশ্ব চ্যাম্পিয়নরা? প্রতিপক্ষ দলগুলো কিভাবে ডিকোড করছে স্কালোনির মাস্টার প্ল্যান? আর শেষ মুহূর্তে কোন জাদুতে রক্ষা পাচ্ছেন মেসিরা? সেন্ট্রাল ওভারলোড, স্কালোনির শক্তির জায়গা যখন ফাঁদ। সাধারণত আধুনিক ফুটবলে যে কোনো রক্ষণ ভাগ বা ডিফেন্সিভ ব্লক ভাঙার একটা চেনা উপায় আছে, উইঙ্গারদের দিয়ে মাঠের চওড়া বা উইডথ ব্যবহার করা। এতে প্রতিপক্ষের ফুলব্যাকরা দুই পাশে সরে যেতে বাধ্য হয় এবং ডিফেন্সে ফাঁকা জায়গা বা স্পেস তৈরি হয়। কিন্তু আর্জেন্টিনা খেলে সম্পূর্ণ ভিন্নভাবে। তারা মাঠ ছড়াতে চায় না, বরং তারা প্রতিপক্ষকে মাঠ দিয়ে গুঁড়িয়ে দিতে চায়। মিশর বা কাবো ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার শুরুর একাদশটা খেয়াল করুন। মাঠে আলেক্সিস ম্যাকঅ্যালিস্টার, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, সামনে লিওনেল মেসি আর হুলিয়ান আলভারেজ। এরা প্রত্যেকেই মূলত সেন্ট্রাল প্লেয়ার, যারা মাঠের মাঝখান দিয়ে খেলতে পছন্দ করেন। স্কালোনির মূল কৌশল হলো সেন্ট্রাল ওভারলোড। বল যে চ্যানেলে বা পাশে থাকে ঠিক সেই জায়গায় 4-5 জন খেলোয়াড় পজিশন নেন। লিসান্দ্রো মার্তিনেজ যখন নিচ থেকে বল বাড়াচ্ছেন, তখন ওয়ান টাচ পাসের একটা ছোট জাল তৈরি করা হয়। উদ্দেশ্য একটাই, দ্রুত গতিতে নিখুঁত পাসের কম্বিনেশনে প্রতিপক্ষের ডিফেন্সিভ লাইন চিরে ভেতরে ঢুকে যাওয়া। একে বলে থার্ড ম্যান কম্বিনেশন। গত কয়েক বছর ধরে এটাই আর্জেন্টিনার সফলতার মূল ভিত্তি। কিন্তু সমস্যা হলো প্রতিপক্ষ দলগুলো এখন এই কৌশলটা ধরে ফেলেছে। মিশর আর্জেন্টিনাকে কাউন্টার করার জন্য নিখুঁত একটা ছক কষেছিল। তারা খুব চতুর একটা কাজ করে, তারা আর্জেন্টিনাকে উইডথ বা দুই প্রান্ত ব্যবহার করতে বাধ্য করার জন্য মাঠের স্পেস পুরোপুরি বন্ধ করে দেয়। মিশর মাঠে সেট করে একটা অত্যন্ত কম্প্যাক্ট এবং ডিপ 4-4-2 ব্লক। তারা জানতো আর্জেন্টিনা মাঝখান দিয়ে ঢুকতে চাইবে, তাই তারা মাঠে ফুটবলারদের জটলা তৈরি করে সব স্পেস বন্ধ করে দেয়। ফলে আর্জেন্টিনার সেই ওয়ান টাচ ফ্লুইড পাসিং এর আর জায়গা ছিল না। এখন প্রশ্ন আসতে পারে, আর্জেন্টিনা তখন উইং দিয়ে আক্রমণ কেন করলো না? সেখানেই মিশরের আসল চাল ছিল। আর্জেন্টিনার দুই ফুলব্যাক নিকোলাস তালিয়াফিকো এবং নাহুয়েল মলিনা যখন ওভারল্যাপ করে উপরে উঠছিলেন, মিশর তাদের আটকানোর জন্য বাড়তি তাড়াহুড়ো করেনি। কারণ তালিয়াফিকো বা মলিনা কেউই প্রথাগত উইঙ্গার নন, যারা ওয়ান অন ওয়ান ড্রিবলিংয়ে ডিফেন্ডারকে ছিটকে দেবেন। মিশর আনন্দের সাথেই তাদের দুই প্রান্তে কিছুটা ফাঁকা জায়গা রেখেছিল। বল উইংয়ে গেলে মিশরের পুরো ব্লকটা সেদিকে শিফট করত। এর সঙ্গে যোগ হয়েছিল আর্জেন্টিনার আর একটা বড় খামতি, রানার ইন বিহাইন্ড ডিফেন্সের পেছনে দৌড়ে বল ধরার মতো খেলোয়াড়ের অভাব। ফলে মিশর খুব আরামে ডিপ ডিফেন্স করেছে এবং কাউন্টার অ্যাটাকে আর্জেন্টিনার উপর চড়াও হয়েছে। কাবো ভার্দে বা মিশর ছোট দলগুলো এভাবেই আর্জেন্টিনাকে চরম বিপদে ফেলে দিয়েছিল। প্ল্যান বি, স্কালোনির মাস্টার স্ট্রোক। আর্জেন্টিনা ম্যাচ জিতেছে, কিন্তু কিভাবে? প্রথমার্ধে যখন দেয়ালে পিঠ ঠেকে গেল, তখন দ্বিতীয়ার্ধে স্কালোনি এমন কিছু পরিবর্তন করলেন যা এই দলের চেনা ছকের বাইরে।
আর সেটাই বদলে দিল ম্যাচের ভাগ্য। ম্যাচের 66 মিনিটে স্কালোনি মাঠে নামিয়েছিলেন গঞ্জালেসকে, আর এই একটা পরিবর্তনই ট্যাকটিক্যাল দৃশ্যপট বদলে দিল। গঞ্জালেস মাঠে এসেই একদম টাচ লাইনের কাছাকাছি উইডথ হোল্ড করা শুরু করেন। তিনি এমন একজন খেলোয়াড় যিনি গতি দিয়ে ফুল ব্যাককে পরাস্ত করতে পারেন, আবার ডিফেন্সের পেছন থেকে বক্সে রানও নিতে পারেন। একই সঙ্গে মাঠে এলেন লাউতারো মার্তিনেজ, আর সবচেয়ে বড় জুয়াটা খেললেন মেসি স্বয়ং। মেসি সেন্টার থেকে সরে গিয়ে একদম ডান প্রান্তের উইংয়ে জায়গা নিলেন। হঠাৎ করে দৃশ্যপট বদলে গেল। মিশরের যে ব্যাকলাইন 4 জন মিলে মাঝখানটা দখল রেখেছিল, তারা এবার মেসি এবং গঞ্জালেসকে আটকানোর জন্য দুই পাশে ছড়াতে বাধ্য হলো। ততক্ষণে মিশর 2-0 গোলে এগিয়ে থাকায় ডিফেন্সিভ মানসিকতায় চলে গিয়েছিল ঠিকই, কিন্তু আর্জেন্টিনার এই নতুন ফরওয়ার্ড প্রোফাইল তাদের এলোমেলো করে দেয়। টুর্নামেন্ট ফুটবলের নির্মম বাস্তবতা। আর্জেন্টিনা হয়তো তাদের চিরচেনা শৈল্পিক ফুটবল সবসময় খেলতে পারছে না। দলগুলো তাদের মূল শক্তিকে বোতলবন্দি করে ফেলছে, কিন্তু টুর্নামেন্ট ফুটবলে দিন শেষে জয়টাই শেষ কথা। সুন্দর খেলে হেরে যাওয়ার চেয়ে কুৎসিত খেলে ম্যাচ বের করে নেওয়াটাই বড় আর্ট। স্কালোনি প্রমাণ করেছেন তিনি কেবল এক কৌশলে আটকে থাকা কোচ নন। দলের শক্তির বাইরে গিয়েও কিভাবে তাৎক্ষণিক সমাধান বা ট্যাকটিক্যাল ফিক্স বের করতে হয় স্কালোনি সেটা জানেন। মেসিকে সঠিক সময়ে সঠিক জায়গায় ব্যবহার করার ক্রেডিট অবশ্যই স্কালোনির প্রাপ্য। আর্জেন্টিনা ধুঁকছে, কিন্তু তারা এখনো টিকে আছে, আর চ্যাম্পিয়নদের লক্ষণ তো এটাই, ফর্ম যেমনই হোক তারা জেতার রাস্তা খুঁজে নেয়। রহমান পেয়ার, স্টার প্লে। লিওনেল মেসির সাথে তুলনা করা হয় লামিনে ইয়ামালকে, তবে বিশ্বকাপে দুজন গল্প লিখছেন ভিন্নভাবে। 39 বছর বয়সে এসেও মেসির 8 গোল, অথচ 18 বছরের ইয়ামালের গোল কেবল একটা। বেলজিয়ামের বিপক্ষে শেষ 16 ম্যাচে মেসির মতো প্রায় একই জায়গায় বল পেয়েও গোল করতে ব্যর্থ লামিনে। এখানেই ফুটে ওঠে দুই তারকার পার্থক্য। যে পজিশনে একটা বল পেলেন লামিনে ইয়ামাল, ঠিক একই পজিশনে কাবো ভার্দের বিপক্ষে বল পেয়েছিলেন লিওনেল মেসি। আর্জেন্টাইন জাদুকর দুর্দান্ত ফিনিশিংয়ে বল জালে পাঠিয়েছিলেন, কিন্তু ইয়ামাল শটই নিতে পারলেন না। লিওনেল মেসির সাথে তুলনা করা হয় ইয়ামালকে, তবে মেসির সমকক্ষ কি হতে পারবেন স্প্যানিশ তারকা? 39 বছর বয়সী মেসি খেলছেন তার 6ষ্ঠ বিশ্বকাপ, আর 18 বছর বয়সী লামিন খেলছেন তার প্রথম বিশ্বকাপ। বিশ্বকাপে এখন পর্যন্ত 8 গোল করেছেন মায়ামি তারকা, যা কিলিয়ান এমবাপ্পের সাথে এখন পর্যন্ত যৌথভাবে সবার উপরে। অন্যদিকে ইয়ামাল পুরো বিশ্বকাপে এখন পর্যন্ত করেছেন কেবল 1 গোল। বেলজিয়ামের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ইয়ামাল ইম্প্যাক্ট রেখেছেন ঠিকই, তবে আশানুরূপ পারফরম্যান্স করতে পারেননি। অতিরিক্ত ড্রিবল করতে গিয়ে বল হারিয়ে ফেলা, বক্সের ভেতর বা কাছাকাছি গিয়ে শট নিতে না পারা লেগেছে বেশ দৃষ্টিকটু। মেসি তার প্রথম বিশ্বকাপে ছিলেন গোল শূন্য, সেক্ষেত্রে ইয়ামাল অবশ্য প্রথম বিশ্বকাপেই গোলের দেখা পেয়েছেন। বিশ্বকাপে এই দুই তারকার দেখা হতে পারে ফাইনালে। সেমিফাইনালে যদি স্পেন হারাতে পারে ফ্রান্সকে আর আর্জেন্টিনা, কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড, আর সেমিফাইনালে ইংল্যান্ড বা নরওয়ের বাধা টপকে ফাইনালে উঠতে পারে। ইয়াসির আরাফাত সবুজ, স্টার প্লে। খেলাও থামবে না, খবরও না। বিশ্বকাপের প্রতিদিন দুপুর 1টা, রাত 8টা এবং রাত 11টায় স্টার প্লের বিশেষ আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের স্টার প্লে ওয়ার্ল্ড কাপ এডিশন।